আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং এই ব্যাপারটা নিয়ে হয়তো আপনারাও আমার সাথে একমত হবেন যে ল্যাপটপ ইন্ডাস্ট্রিতে ডুয়াল স্ক্রিন নিয়ে সবথেকে বেশি ইনোভেটিভ যেই কাজকর্ম সেটা কিন্তু করেছে ASUS। যেমন প্রথম ইমপ্লিমেন্টেশন আমরা দেখেছিলাম তাদের ট্র্যাকপ্যাডের ভিতরে একটা সেকেন্ডারি স্ক্রিন, দেন তারা আনলো জেনবুক ডুও, যেটার মধ্যে একটা ফুল স্ক্রিনের পাশাপাশি নিচের অংশে একটা স্ক্রিন ছিল, তার নিচে ছিল কিবোর্ড। তো সেটা আমরা যখন রিভিউ করি তখন বলেছিলাম যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে স্পেশালি ভিডিও এডিটের সাথে জড়িত তাদের জন্য সেটা কিন্তু একটা মাইল ফলক ছিল বলতে হবে, বিকজ আমরা কিন্তু প্রিভিয়াসলি কোনো ব্র্যান্ডের কাছে আসলে এই ধরনের ইনোভেটিভ যেই ইমপ্লিমেন্টেশন ডুয়াল স্ক্রিনের একটা ল্যাপটপে সেটা এভাবে দেখিনি। দেন তারা গত বছর লঞ্চ করেছিল জেনবুক 17 যেটা রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে। তবে এর মধ্যে সব থেকে পলিশড যে ডুয়াল স্ক্রিন ল্যাপটপ সেটা এই মুহূর্তে রয়েছে আমাদের স্টুডিওতে, যেটা আসুসের জেনবুক ডুও, এবং এটা কিন্তু 2024-এ আমার দেখা ওয়ান অফ দি মোস্ট ইনোভেটিভ একটা আইডিয়া বলতে পারেন, যেটার মাধ্যমে আপনারা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটিতে একটা ম্যাসিভ চেঞ্জেস দেখতে পাবেন যদি আপনি ডুয়াল মনিটর ইউজ করে অভ্যস্ত হয়ে থাকেন। তবে আপনি যদি এমন হয়ে থাকে যে আপনি সেই ডুয়াল স্ক্রিনটাকে ক্যারি করতে পারছেন না কোথাও, অফকোর্স এটা প্র্যাকটিক্যালও না অ্যাকচুয়ালি, কারণ আমাদের যে মনিটর সেট আপ থাকে সেটা সাধারণত আমাদের ডেস্কের উপরেই থাকে, দেন আমরা হয়তো ল্যাপটপ কানেক্ট করে ব্যবহার করি এবং এটা কিন্তু এখন অনেকটা কমন একটা ইউজ। ইনফ্যাক্ট আমি আমার চ্যানেলে কিন্তু প্রায় বলতে পারেন যে 3 বছরের মতো ম্যাকবুক প্রো M1 যেটা সেটা ব্যবহার করেছি এবং সেটা দিয়েই বেসিক্যালি আমি আমার পুরো ভিডিও এডিট করতাম এবং সেটাকে করতাম আমি একটা 32 ইঞ্চের ভিউসনিক মনিটরের সাথে কানেক্ট করে। তো বেসিক্যালি ওইটাই ছিল আমার মেইন পাওয়ার হাউস। তো এখন কিন্তু আমরা এই জিনিসটা একেবারে কমনলি ইউজ করতে দেখছি, কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে প্রোডাক্টিভিটি যারা করে থাকে, অফিস ওয়ার্ক থেকে শুরু করে রিসার্চ, যে কোনো কিছু আপনি বলতে পারেন ল্যাপটপ কানেক্ট করে কিন্তু সেকেন্ডারি মনিটর হিসেবে ব্যবহার করলে অলমোস্ট আমরা একটা ডেস্কটপের ফিল পাই। তো এই জেনবুক ডুওতে যেই ম্যাজিক্যাল ব্যাপারটা রয়েছে তা হলো আপনারা এটার যে আপার ভেরিয়েন্ট সেটাতে 3K দুটো ওলেড ডিসপ্লে পাচ্ছেন। সো সেকেন্ডারি একটা স্ক্রিন আপনার ডেস্কটপে এখন আর রাখতে হবে না, এই একটা ল্যাপটপে আপনি সব কাজ করতে পারবেন। তো বেসিক্যালি এটা যেভাবে কাজ করে এটাতে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন অলরেডি, যারা দেখেননি তারা দেখলে হয়তো কিছুটা অবাক হবেন যে এটার যে কিবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে, এই কিবোর্ডটা কিন্তু 14টা ম্যাগনেট নাকি 16টা, আমি এক্স্যাক্টলি মনে নেই, আমি স্ক্রিনে লিখে দিব। তো ম্যাগনেটের মাধ্যমে এটা বেসিক্যালি অ্যাটাচড থাকে, বাট আপনি যখন কিবোর্ড পোর্শনটা উঠিয়ে ফেলবেন, যেটা অবশ্যই ডিট্যাচেবল এবং এটা পোগো পিনের মাধ্যমে কানেক্টেড হয় এবং তখন এটা অটোমেটিক্যালি চার্জও নেয়। আর এটা দেখতে পাচ্ছেন খুবই স্লিম প্রোফাইলের একটা আলাদা ব্লুটুথ কিবোর্ড বলতে পারেন এবং এখানে ট্র্যাকপ্যাড সহ রয়েছে। আর নিচের দিকে আপনি যখন কিবোর্ডটা খুলে ফেলছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সেম আরেকটা ডিসপ্লে কিন্তু পুরোপুরি রেপ্লিকেট করেছে আসুস, যেটা দিয়ে বেসিক্যালি আপনারা আপনাদের প্রোডাক্টিভিটির কাজগুলো করবেন। এবং এই ল্যাপটপটাকে একটা প্রপার প্রোডাক্টিভিটি মেশিন বানাতে এসুস কিন্তু আরও বেশ কিছু ইনোভেটিভ থিঙ্কিং দিয়েছে এটাতে, এবং এটা যথেষ্ট ওয়েল থট আউট একটা ডিজাইন এসুস করেছে এখানে বলতেই হবে, কারণ তারা প্রত্যেকটাতে কিন্তু অ্যাটেনশন টু ডিটেল দিয়েছে। যেমন এর পেছনের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা কিক স্ট্যান্ড রয়েছে, যে কিক স্ট্যান্ড দিয়ে বেসিক্যালি আপনারা এটাকে আপ ডাউন করতে পারবেন এবং ল্যাপটপটাকে যখন আপনি মানে এটাকে ডুয়াল স্ক্রিন মোডে ব্যবহার করতে চাচ্ছেন তখন এটাকে স্ট্যান্ড করে রাখতে পারবেন, পাশাপাশি আপনি আলাদা একটা কিবোর্ড ব্যবহার করতে পারবেন। তো এই সেট আপটা অনেকই কমন এবং অনেকেই ব্যবহার করে থাকে এভাবে উপরের দিকে একটা এক্সট্রা ডিসপ্লে দিয়ে। তো আপনি যদি সেভাবে করতে না চান, আপনি চাইলে এটাকে পাশাপাশি রেখে এই পজিশনে রাখলে আপনি ডুয়াল স্ক্রিন ব্যবহার করতে পারছেন, যেটা ডুয়াল পোর্ট্রেট স্ক্রিন, এবং এটা অনেক কমন একটা ডুয়াল স্ক্রিনের ইউজ। তাছাড়া এই ল্যাপটপের যে হিঞ্জ সেটাকে আপনি চাইলে 180 ডিগ্রি বা তার একটু বেশি ফোল্ড করতে পারবেন। তো এটাতে আপনি ইজিলি ফ্ল্যাট করে যে কোনো ড্রয়িংও করতে পারবেন, কারণ ডিসপ্লে কিন্তু টাচ স্ক্রিন। আর এই ডিসপ্লেতে কিন্তু এসুসের যে পেন সেটার সাপোর্টও রয়েছে। সো আপনারা যারা ড্রয়িং করে থাকেন বা আর্টিস্টিক কোনো কাজ আপনারা এই ল্যাপটপে করতে চান, তারাও কিন্তু ফিচারের দিক থেকে কোনো রকম কর্নার কাট দেখতে পাবেন না এই ল্যাপটপে। আর আমার কাছে যে ব্যাপারটা ভালো লেগেছে, তারা কিন্তু হিঞ্জ ডিজাইনে বেশ একটা থটস দিয়েছে, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্ভবত এসএসডির জন্য একটা স্লট রয়েছে, পাশাপাশি এই হিঞ্জটা কিন্তু পুরোটা মেটালের এবং এই পোর্শনটাও মেটালের তৈরি। সো আপনি যখন দুটো স্ক্রিন একসাথে ব্যবহার করছেন তখন ল্যাপটপের উপর কিন্তু অনেক বেশি প্রেশার পড়বে। সো এটা কিন্তু সেই লোডটা নিতে সক্ষম, যেহেতু পুরোটা মেটাল বিল্টের। আর যেমনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে 4টা রাবার ফিটও রয়েছে। সো আপনি যদি একেবারে রেগুলার মোডে ইউজ করতে চান সেক্ষেত্রে এটা আপনাকে মোটামুটি একটা ভালো স্টেবিলিটি দেবে। আর নিচের দিকে যদি আমরা আরও দেখি, এখানে রয়েছে ইনটেক ভেন্ট, তাছাড়া এখানে স্পিকারের দুটো ভেন্ট রয়েছে। আর আইও পোর্টসের দিক থেকে এই ল্যাপটপটাতে মোটামুটি আপনারা প্রয়োজনীয় সব কিছু পাচ্ছেন, লাইক এখানে আপনারা একটা ফুল সাইজ USB-A পোর্ট পাচ্ছেন, যেটা 5Gbps পোর্ট, দেন রয়েছে থান্ডারবোল্টের দুটো পোর্ট। আর ডান দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে একটা ফুল সাইজ HDMI পোর্ট রয়েছে, আর পাশাপাশি থাকছে একটা মাল্টি 3.5 পোর্ট। আর ল্যাপটপটা যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা যখন কিবোর্ডটা বের করেও যদি ল্যাপটপটা লাগাই সেই ক্ষেত্রে কিন্তু এখানে একটা গ্যাপ আপনারা দেখতে পাবেন, যেটা আমরা টিপিক্যালি ফোনের ক্ষেত্রে দেখেছি, স্পেশালি স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড ফোনগুলো যারা প্রিভিয়াসলি দেখেছেন ফোল্ড 5-এর আগে, সেখানে কিন্তু একটা গ্যাপ থাকতো। তো এখানেও
এখানেও গ্যাপ রয়েছে, মূলত এটা কিবোর্ডের জন্য। বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে একটা হলো জায়গা থাকলেও এটা খুবই স্টাডি ফিলিং একটা ল্যাপটপ এবং পুরোটাই মেটাল বিল্টের ল্যাপটপ। সো এখানে কিন্তু আপনারা যত প্রেশারই দেন না কেন, অ্যাটলিস্ট হাতের প্রেশারে কোনো রকম প্রবলেম হবে না। এবং লাইনাস টেক টিপসে এটা নিয়ে আমি একটা ইনফরমেশন পেলাম যে 25 কেজি পর্যন্ত এটা লোড নিতে পারবে। সো 25 কেজি লোড আমার মনে হয় না কেউ এটাতে দিবে। আই মিন এত দামি একটা ল্যাপটপে এই এক্সপেরিমেন্ট কেউ করবে না, আই এম প্রিটি শিওর। বাট আপনারা যদি কিবোর্ডটা ব্যবহার করতে চান, কিবোর্ডটা কিন্তু খুবই চমৎকার লেগেছে আমার কাছে। এটা খুবই স্লিম প্রোফাইলের একটা কিবোর্ড, বাট স্টিল আপনারা এটার যে কি ট্রাভেল সেটা কিন্তু 1.4 মিলিমিটার পাচ্ছেন। তো একটা টিপিক্যাল যে কোনো ল্যাপটপের কিবোর্ড আপনারা যেমনটা ফিল পেতেন অলমোস্ট সেরকম ফিল আপনারা এই ব্লুটুথ কিবোর্ডটাতে পাবেন। তাছাড়া এটাও গ্লাস সারফেসের এবং এটা বেশ বড় সাইজের। সো উইন্ডোজ প্রিসিশন এই টাচ কিন্তু যথেষ্ট ভালো কাজ করে। আর যত স্লিম প্রোফাইলই হোক না কেন, এটাতে কিন্তু আপনারা ব্যাকলিটও পাচ্ছেন। সো ডার্কার কন্ডিশনে ইউজ করার সময়ও ল্যাপটপটা আপনাকে খুব একটা প্যারায় ফেলবে না। আর ডিজাইনের আরেকটা ব্যাপার যেটা নিয়ে আমি কিছুটা কনসার্ন ছিলাম সত্যি বলতে, সেটা হচ্ছে কিবোর্ডের যে ব্যাক পার্ট সেটা কিন্তু মোস্টলি সেকেন্ডারি স্ক্রিনের উপরে থাকবে মোস্ট অফ দ্য টাইম। তো সেটা কিন্তু ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে, যেহেতু আপনি টাইপিং করবেন, কখনো কখনো প্রেশার পড়বে। সো এটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার। বাট এখানে আপনারা যদি সারফেসটা একটু মানে আপনারা তো ফিল করতে পারবেন না, বাট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারেই খুবই স্মুথ একটা সারফেস, এটাতে স্ক্র্যাচ পড়ার খুব একটা চান্স নেই। আর এখানে কিন্তু কিছুটা হাইট অ্যাডজাস্ট করা আছে, সো সরাসরি হয়তো এটা ডিসপ্লের সাথে লাগেও না, যদিও এটা দেখাটা খুব মুশকিল যে আসলে লাগে কিনা। বাট এটা যেই সারফেসের আমার মনে হয় না কোনো রকম ক্ষতি হওয়ার চান্স আছে ডিসপ্লেতে। পাশাপাশি ওলেড এই ডিসপ্লেতেও কিন্তু বেশ ভালো প্রোটেকশন ব্যবহার করেছে এসুস, সো আপনারা এটা নিয়েও খুব একটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এটা ম্যাগনেটটা খুব চমৎকারভাবে কাজ করে, অ্যাজ ইউ ক্যান সি এটা জাস্ট রেখে দিলে অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে যায়, যার কারণে আপনাকে কিন্তু খুব একটা টুইক করতে বা ঘষাঘষি করতে হবে না। এটা জাস্ট ছেড়ে দিলে অটোমেটিক্যালি এটা পোগো পিনে বসে যাবে এবং আপনার ল্যাপটপটা কিন্তু তখন আপনি ওয়্যার্ড কানেক্টেডভাবে ইউজ করতে পারবেন। আর ওপরের পোর্শনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ইন্ডিকেটর রয়েছে। ফার্স্ট অফ অল এখানে রয়েছে একটা পাওয়ার বাটন, যেটা ডাবল জাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, পাশে রয়েছে ব্যাটারি এবং পাওয়ার ইন্ডিকেটর। আর এই ল্যাপটপটাতে আপনারা কিন্তু হারমান কার্ডেন টিউনড ডলবি অ্যাটমোস সাউন্ডও পাচ্ছেন। এবং অল্প কিছুদিন আগে আমরা এসুসের একটা G14 2024 এবং G16 2024 সেগুলো রিভিউ করেছিলাম। তো সেখানে সত্যি বলতে স্পিকার আমার কাছে মাইন্ড ব্লোয়িং লেগেছিল। তো এক্সপেকটেশন এটার ক্ষেত্রেও সেরকমই ছিল এবং ওভারঅল সাউন্ডে আপনারা একটা ক্ল্যারিটি পাবেন। বাট এখানে বেসটা আমার কাছে মনে হয়েছে কম্পারেটিভলি একটু স্ট্রাগল করে। এছাড়া এটাতে আপনারা মোটামুটি মিডিয়া কনজামশনের জন্য যত বেটার স্পিকার দরকার, ইনফ্যাক্ট আপনি সবসময় হয়তো এটাকে ফুল সাউন্ডে ব্যবহারও করতে পারবেন না, এটা এতটা লাউড হয়। সো এটা নিয়ে আমার মনে হয় না কোনো রকম ইস্যুস হবে। বাট এখন আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন যে প্রিভিয়াসলি আমরা যে জেনবুক ডুয়োগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু কিছুটা থিক প্রোফাইলের ছিল, বাট এটা একেবারেই থিন, তাছাড়া ডুয়েল ডিসপ্লে। সো এখানে কিন্তু ডিসপ্লের জন্যই অনেকটা জায়গা এসুসকে কনসিডার করতে হয়েছে। সো এখানে তারা কি প্রসেসর ব্যবহার করেছে? ওয়েল, এখানে এসুস ব্যবহার করেছে কোর আলট্রা 9 185H একটা প্রসেসর, যেটা 16 কোর একটা প্রসেসর এবং এটাতে থ্রেড রয়েছে 22টা। তবে এখানে কোর ডিস্ট্রিবিউশনে বেশ মজার একটা ব্যাপার রয়েছে, যেটা আমি অন্তত প্রথমবারের মতো দেখেছি ইন্টেলের কোনো প্রসেসরে। সেটা হচ্ছে এটাতে আপনারা পি কোর পাচ্ছেন মোট 6টা, অর্থাৎ পারফরমেন্স কোর। এছাড়া আপনারা এফিসিয়েন্সি কোর পাচ্ছেন 8টা, আর বাকি দুটো হচ্ছে লো পাওয়ার এফিসিয়েন্সি কোর, যেটা আপনার ই কোর, যেটা টিপিক্যাল ই কোর আমরা দেখে এসেছি তাদের ডেস্কটপ সিপিইউতে বা প্রিভিয়াসলি ল্যাপটপ সিপিইউতে, তার থেকেও কিছুটা লো এনার্জি কনজিউমিং দুটা কোর এই ল্যাপটপে রয়েছে। এবং ফ্রিকোয়েন্সিগুলো আপনারা পাবেন পি কোরের ক্ষেত্রে 5.1 টার্বো বুস্ট আপ টু, আর ই কোরগুলো ম্যাক্সিমাম 3.8 গিগাহার্টজে রান করবে। আর এলপি ই কোর যেগুলো রয়েছে সেগুলো ম্যাক্সিমাম টার্বো বুস্ট আপনাকে প্রোভাইড করবে 2.5 গিগাহার্টজ পর্যন্ত। এবং এতে আমরা সিনেবেঞ্চ R23 রান করেছিলাম এবং যেমনটা দেখতে পাচ্ছেন এটাতে পারফরমেন্স 12,000 সামথিং এসেছে, যেটা আমি বলবো ডিসেন্ট এনাফ এই ধরনের স্লিম অ্যান্ড লাইট ওয়েট একটা ল্যাপটপের ক্ষেত্রে। যদিও এইচডাব্লিউ মনিটরে আমরা যেটা টেম্পারেচার দেখতে পেয়েছি এটাতে ম্যাক্সিমাম কিন্তু প্রায় 102 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার যাচ্ছিল। সো এটা আপনার একেবারে ফুল থ্রটলে রান করলে ডেফিনেটলি কিছুটা হট হতে দেখবেন, বাট রেগুলার টাস্কে বা গেমিংয়ে এটা কিন্তু ওরকম গরম আসলে হয় না, কারণ সিনেবেঞ্চ R23 একেবারে এক্সট্রিম মানে সিপিইউ টেস্ট বলতে পারেন, যেখানে প্রত্যেকটা কোরকে অ্যাট এ টাইম একেবারে সেম লোড দেওয়া হয়, যার কারণে এটা কিন্তু মানে সব থেকে হেভি টাস্কের মধ্যে একটা বলতে পারেন। আর হ্যাঁ, এতে কিন্তু আপনারা ইন্টেল আর্ক গ্রাফিক্সও পাচ্ছেন। সো টুকটাক গেমিং যদি আপনি করতে চান, লাইক ভ্যালোরেন্টের মতো গেম কিন্তু এটা ফ্ললেসলি রান করতে পারে। সো আপনারা চাইলে গেমও করতে পারবেন এই ল্যাপটপে। আর যারা স্ট্রিমার্স রয়েছেন, আমার মনে হয় স্ট্রিমার্সরা আরও বেশি মজা পাবেন, বিকজ ওপরের স্ক্রিনে আপনি ভ্যালোরেন্ট চাইলে খেলতে পারেন। যদিও এই ল্যাপটপে আসলে স্ট্রিমাররা একেবারে প্রফেশনাল স্ট্রিমিং করবে না, বাট এটাকে সেকেন্ডারি ডিসপ্লে হিসেবে কিন্তু তারা ইজিলি ব্যবহার করতে পারে। মানে স্ট্রিমিংয়ের জন্য তারা অনেক সময় দেখা যায় সেকেন্ডারি একটা পিসি ব্যবহার করে, সেক্ষেত্রে ডুয়েল স্ক্রিনের এই ল্যাপটপ কিন্তু আপনাকে
আপনাকে ওভারঅল আরও ক্লিন একটা সেট দেবে। আর ডুয়েল স্ক্রিনের ইউজ আমরা শুরুতেই বলেছি, আর তাছাড়া এটা কিন্তু আসলে এক একজনের প্রোডাক্টিভিটি এক এক রকম, সবাই কিন্তু একভাবে ইউজ করে না। সো এতে আপনারা বেশ মাল্টি ফাংশন পাবেন। যখন আপনি পোর্ট্রেটের সেট আপ করছেন তখন অটোমেটিক্যালি পোর্ট্রেটে চলে যাবে, তাছাড়া রোটেশনাল লক অপশনও রয়েছে। আর তাছাড়া এসুস কিন্তু এটাতে মাইক্রোসফটের সাথে কোলাবোরেশন করে বেশ কিছু সফটওয়্যার টুইক্সও করেছে, যেটার মাধ্যমে আপনারা মাল্টিপল উইন্ডো কাস্টমাইজেশন করতে পারবেন, যাতে করে আপনার প্রোডাক্টিভিটি কিন্তু আরও বেশি স্মুথ এবং ক্লিন হয়। আর প্রোডাক্টিভিটির ক্ষেত্রে বেটার র্যাম প্রয়োজন, তো এতে আপনারা 32 GB LPDDR5 র্যাম পাচ্ছেন এবং এর ফ্রিকোয়েন্সি আপ টু 7447 মেগা ট্রান্সফার পার সেকেন্ড, যেটা অবভিয়াসলি অনেক বেশি ফাস্ট, বাট আপনারা এটা আপগ্রেড করতে পারবেন না, এটা মাদারবোর্ডের সাথে একেবারে সর্ট করা। বাট আমার কাছে মনে হয় এই ক্যালিবারের একটা ল্যাপটপে 32 GB র্যাম গুড এনাফ। আর হ্যাঁ, টেম্পারেচারের ক্ষেত্রে একটা ব্যাপার মেনশন করতে ভুলে গেছে, তাহলে এসুস যেটা বলছে যে তারা প্রিভিয়াসলি স্লিম ল্যাপটপের পারফরমেন্স কিন্তু অনেক ল্যাপটপে দিয়েছে, যেমন আমরা কিছুদিন আগে G14 G16 দেখেছি, যদিও সেগুলোতে মানে ওভারঅল যে টিজিপি সেটা কিছুটা কমিয়ে আনা হয়েছে লাস্ট জেনারেশন থেকে, বাট স্টিল সেগুলো কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড ল্যাপটপ যেগুলো খুবই স্লিম। তো এটারও থিকনেস দেখে আপনারা বুঝতে পারছেন মোটামুটি সেম একটা থিকনেস কিন্তু এই ল্যাপটপেও রয়েছে। বাট এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এর উপরে কিন্তু একটা ডিসপ্লে লেয়ার রয়েছে আলাদা ওলেডের। তো এটার যে প্রসেসর সেটাকে ঠিকঠাকভাবে ঠান্ডা করতে পারলেও এর যে ওলেড প্যানেল সেটা কিন্তু আসলে হিটের সাথে খুব একটা ভালো সম্পর্ক রাখে না, কারণ আপনারা জানেন যে ওলেডে যদি খুব বেশি হিট জেনারেট করে সেক্ষেত্রে বার্নিংয়ের একটা ইস্যু হতে পারে। তো এখানে এসুস যেটা করেছে তারা এখানে গ্রাফিন ইউজ করেছে, যাতে করে হিটটা আরও বেটার ডিসোপেট হতে পারে এবং এই ডিসপ্লেতে কোনো রকম বার্নিং ইস্যু না আসে। তো সব মিলিয়ে বুঝতে পারছেন যে এসুসের এই জেনবুক ডুও 2024 আসলে অনেক বেশি ওয়েল থট আউট একটা ডিভাইস, এবং এটাকে আসলে যারা ব্যবহার করতে চায় প্রোডাক্টিভিটির কাজে, আমার মনে হয় তারা একেবারে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে তাদের ইউজ কেস সিনারিওতে। তবে আপনাদের কাছে এই ডুয়েল স্ক্রিনের কনসেপ্ট আসলে কেমন লাগে? একটা ল্যাপটপের মধ্যে আপনারা ডুয়েল স্ক্রিন আসলে চান কিনা? স্পেশালি এটা যেই বাজেট রেঞ্জে আসছে, অলমোস্ট 2-2.5 লাখ টাকার কাছাকাছি, এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই, আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখতে পারেন, আর তাছাড়া ডিসক্রিপশনে লেখা থাকবে। তো এই প্রাইস রেঞ্জে আসলে ডুয়েল ওলেড স্ক্রিন, স্পেশালি 3K অলমোস্ট 6K স্ক্রিন আপনারা আসলে কতটুকু অ্যাকসেপ্ট করবেন বা করবেন না, সেগুলো নিয়ে ডিটেল চাইলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এটা আপনার কাছে মনে হয় কিনা যে আসলে এই প্রোডাক্টিভিটিতে এই ধরনের সেট আপনাকে ওভারঅল একটা বেটার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। তো এই ছিল বেসিক্যালি আমার ওপিনিয়ন এসুসের এই জেনবুক ডুও 2024 নিয়ে। আশা করি আপনারা একটা মোটামুটি আইডিয়া পেয়েছেন যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য বা কাদের জন্য না। তো আপনারা যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।